নিয়র প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাদিয়া হক। আড্ডা দেওয়ার জন্য কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা অনেক সময় দেখা যায় এত দেরিতে আসেন, আড্ডাটা দেওয়া হয় না। সো আমাদের সাথে আড্ডা দিতে হলে তাড়াতাড়ি জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আজকের টপিকটা যখন আমি বলবো তখন আড্ডাটা আরও জমে যাবে। আড্ডা দেওয়ার জন্য তাড়াতাড়ি চলে আসবেন আমি জানি, কিন্তু টপিকটা বলার আগে আজকে আমি আমাদের বন্ধু যারা আছেন স্টুডিওতে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি, তারপরে টপিকটা বলছি। আমাদের সাথে আছেন রাফা তারা ডালিয়া, স্বত্বাধিকারী টেস্টি বাই ডালিয়া। তার পাশেই আছেন ইশরাত জাহান, স্বত্বাধিকারী আরকি কিউব ডিজাইন স্টুডিও। এবং একেবারে শেষের দিকে আছেন শামিমা আক্তার, চেয়ারপারসন বাংলাদেশ উইমেন ইন্টারনেট গভর্নর ফোরাম, ঢাকা, বাংলাদেশ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে আড্ডায় এসে? খুব ভালো, খুবই ভালো লাগছে। সত্যি যে চাইল্ডহুডে ফিরে গিয়েছি, শৈশবে ফিরে গিয়েছি। এভাবেই তো আড্ডা দিতে হয়। আসলে খুবই মজার। একদম সত্যি কথা। তার আগে আমি আমাদের বন্ধুরা যারা আমাদেরকে দেখছেন তাদেরকে বলে নিই আজকের টপিক। আমাদের আজকের টপিক বিকশিত হোক তোমার মন। Available at Herland stores. আমাদের মন অলরেডি এখানে ঢোকার সাথে সাথে বিকশিত হয়ে গেছে, কারণ শামিমা আপা আমাদেরকে খুব সুন্দর বেলি ফুলের মালা গিফট করেছেন। সো আমার নিজের খুব ভালো লাগে বেলি ফুলের স্মেল, আমি জানি আপনাদেরও খুবই ভালো লাগে। সো আড্ডা দিতে হলে কি করতে হবে? তাড়াতাড়ি চলে আসতে হবে জুমে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আর যখন জুমে আসবেন তখন অবশ্যই ক্যামেরাটা এইভাবে ধরবেন, মোবাইল ফোনটা এইভাবে ধরে কোনো একটা স্টেবল জায়গায় রাখবেন। তারপরে দেখেন আড্ডা দিতে কত মজা লাগে। আমি চলে যাই ডালিয়া আপার কাছে। এই যে টেস্টি বাই ডালিয়া, রান্না বান্না নিয়ে কাজ করেন, মানে আপনার হচ্ছে ফুড নিয়ে যে কাজ করার এক্সপিরিয়েন্স, ওটা আমার মনে হচ্ছে খুব ভালো। কারণ আমি এখন গরম যখন পড়ে, এখন তো অনেক গরম পড়ছে, কিচেনে যেতে ভয় পাই, মানে কিচেনের আশেপাশে যেতে চাই না। সো আপনি বলেন এই যে ফুড নিয়ে কাজ করার শখটা আপনার কখন থেকে হলো? না, কাজ করার শখ বরাবরই। আমি স্টুডেন্ট লাইফ থেকেই কাজ করি বলতে আমি যখন এইচএসসি পরীক্ষা দিলাম তখন থেকে আমি জব শুরু করে দিয়েছি। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের টিচার ছিলাম। তারপরে তো রেজাল্ট হলো, ঢাকা বোর্ডে 4th স্ট্যান্ড করলাম, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, পড়ালেখা করেছি, জব টপ করতাম, মানে টিচিং লাইনে ছিলাম। এরপরে বিয়ের পরে ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করেছি, কারণ ফ্যাশন ডিজাইনের উপরে আমি 1 ইয়ার ডিপ্লোমা করে ওটা করতাম, অনেক দিন ধরে করেছি। তারপরে যখন কোভিডের সময় 2020 সালে যখন ঘর থেকে বেরোতে পারছিলাম না, আমি খুবই ওয়ার্কাহলিক বলতে পারেন, মানে কাজ করতেই হবে, কিছু না কিছু করতে হবে। আমার কেন জানি চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। বাহ, এটা একটা ভালো, মানে কিছু না কিছু করতে হয়। এখন তখন তো ঘর থেকে বের হতে পারছিলাম না, কিন্তু কাজ করতে হবে, কি কাজ করা যায়। তো ঘরে বসে তো বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট, রান্না তো করি। আর ফ্যামিলি ট্রেডিশনে ভালো ভালো, অবশ্য সবাই শেফ হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেটাই বললাম যে রাইটার। হ্যাঁ, আমিও তো তখন থেকেই বললো আমার ফ্যামিলি থেকে যে ঠিক আছে, তুমি যদি এখন থেকে খাবার সেল করো অনেকের উপকারও হবে, কারণ আমি হোম ডেলিভারি দিব। ঘর থেকে বের হতে হলো না, আবার ভালো খাবারও পাওয়া গেল, ফ্রেশ হোমমেড খাবার। তখন জাস্ট সময় কাটানোর জন্য শুরু করেছিলাম আর কি, যে আচ্ছা কিছু করি। পরে দেখলাম যে আল্লাহর রহমতে অনেক ভালো রেসপন্স, সবাই পছন্দ করছে, খাচ্ছে, এবং এমন কিছু আইটেম আছে যেটা আমার এখানে ছাড়া কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, স্পেশাল সিগনেচার আইটেম, একদম এরকম কিছু আইটেম আছে যেটা আমার ফ্যামিলি থেকে পাওয়া, মানে 400 বছরের পুরনো জমিদার বাড়ির সেসব রান্নাগুলো, মানে সো ওইগুলো তো বাইরে কোথাও পাওয়া যাবে না। তো ওখান থেকেই এখন সবাই যেটা করেছে, এখন তো সবাই বের হচ্ছে, সব রেস্টুরেন্ট সব জায়গায় আছে। তারপরেও আমার যারা নিচ্ছেন তারা মানে রেগুলারই নিচ্ছেন এবং পছন্দ করছেন। এখন আমি চাইলেও বন্ধ করতে পারছি না, গরম লাগলেও না, কিছু করার নাই। যাক, ভালো, গরম লাগলেও আপনি বন্ধ করে দেন না, কারণ এটার অনেক ফ্যান নিশ্চয়ই সবাই এত বেশি পছন্দ করছেন, এত বেশি উৎসাহ দিচ্ছেন। মানে আপনার এই ফুডগুলোর ফ্যান আছে দেখেই আপনি বন্ধ করতে পারছেন না, চাহিদা আছে তাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ। ইশরাত আপা, এই যে আরকি কিউব ডিজাইন স্টুডিও, আপনি কি কাজ করেন, কোন কাজগুলো করা হয় এখানে? আরকি কিউব ডিজাইন স্টুডিও বেসিক্যালি ইন্টেরিয়র ডিজাইন পারপাস আর কি। সো আমার দেখা যায় কর্পোরেট অফিস, রেসিডেন্সিয়াল, বিভিন্ন ফ্ল্যাট, দেন আপনার শোরুম, কারিগরি প্রশিক্ষণ, লাইক বিভিন্ন জায়গায় আর কি যে ডিজাইনগুলো হয়ে থাকে। ফার্স্ট অফ অল আমি আমার আর্কিটেক্ট দিয়ে ডিজাইনগুলো করিয়ে আমরা জাস্ট প্রজেক্টটা হাতে নিই। অ্যান্ড
ইন দ্য লাস্ট টাইম আমরা তাদের স্বপ্নের প্রজেক্টটাকে তাদের মতো সুন্দর করে গুছিয়ে দিই আর কি। এখন মানে ইদানিং অনেক দেখা যায় না, মানে ইন্টেরিয়র ডিজাইনিং এর ব্যাপারে অনেকে আগ্রহী যে আমার বাসাটা আমি এভাবে করব, আমার অফিসটা এইভাবে করব। আপনারা তো তাহলে রেসপন্স অনেক ভালো পাচ্ছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রেসপন্স ভালো পাচ্ছি। মার্কেটে চ্যালেঞ্জটাও আছে, বাট চ্যালেঞ্জটাকে অবশ্যই আমাদেরকে ক্যারি করতে হয়, বিকজ দেখা যায় যে যারা মিস্ত্রি আছে অ্যান্ড আমাদের আর্কিটেক্ট ওয়াইজ ফার্ম আর মিস্ত্রিদের কাজ কিন্তু সেম হয় না বেসিক্যালি। হ্যাঁ, আমরা যদিও মিস্ত্রি দিয়েই করাই, বাট তারা আমাদের আন্ডারে থেকে কাজ করে। আমরা যেভাবে একদম স্মুথলি সাপোর্টটা দিতে পারি, মিস্ত্রিরা ওইভাবে স্মুথলি সাপোর্টটা কখনোই দিতে পারে না আর কি বেসিক্যালি। সো সেই ক্ষেত্রে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ক্লায়েন্ট রেসপন্স ভালো পাচ্ছি। আমার চ্যালেঞ্জটাকে আমি অ্যাকসেপ্ট করে নিয়ে আমি সামনে আগাচ্ছি, যার কারণে ক্লায়েন্টদের কাছে ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারছি আর কি বেসিক্যালি। চমৎকার। এই অবসর সময়ে নিজের জন্য কি করা হয়? অবসর সময় আমি আসলে অনেক ঘুরতে বের হই, বন্ধু বান্ধব যা আছে সবাইকে নিয়ে বের হই, একদম সবাইকে। বিভিন্ন এমন হয় না যে বিভিন্ন একটু রেস্টুরেন্টে গিয়ে একটু টেস্ট করে আসি, ওই রেস্টুরেন্ট কেমন, এই রেস্টুরেন্ট কেমন? হ্যাঁ, আমরা বিভিন্ন রেস্টুরেন্টে টেস্ট করি। 300 ফিট নীলা মার্কেট আমার খুব বেশি যাওয়া হয়। বালুচর নদী দিয়ে আপনার টলার আছে, তো নদী পথটা দিয়ে বেসিক্যালি বেশি যাওয়া হয়। ওই জায়গাটা খুব ভালো লাগে, একদম প্রাকৃতিক একটা ওয়াইস পাওয়া যায়। যেহেতু আমরা ঢাকাতে থাকি, কাজকর্ম করতে হয়, গ্রামের বাড়িতে খুব কম যাওয়া হয় বেসিক্যালি, যার কারণে দেখা যায় আমি যখন অবসর থাকি কোথায় প্রকৃতি আছে, কোথায় বাতাস আছে, কোথায় নদী আছে, নৌকা আছে, এই সব জায়গায় আমি চলে যাই আসলে। এবং বন্ধু বান্ধব সব নিয়ে যাই, সবাইকে নক করি যে চলো যে ঘুরে আসি। চমৎকার চমৎকার, থ্যাংক ইউ আপা। আপা, এত বড় একটা পদ নিয়ে আছেন, হ্যাঁ, মানে আপনার আন্ডারে নিশ্চয়ই অনেকেই আছে। সো যখন এই দায়িত্বটা আপনি পেয়েছেন, প্রথম যেদিন আপনি এই দায়িত্ব পেয়েছেন, তখন কেমন ফিলিংসটা কেমন ছিল? মানে লাইক মনে হচ্ছিল যে মানে অনেক দায়িত্ব বেড়ে যাচ্ছে, আবার মনে হচ্ছিল যে না খুশিও লাগছে, মিক্স কোনো ফিলিংস ছিল কিনা? থ্যাংক ইউ আপা। আমার মিক্স ফিলিংসটা ছিল এরকম যে দায়িত্ব পাওয়া সহজ কিন্তু পালন করা কঠিন। খুব সুন্দর বলেছেন। আমি যখন এটা পেলাম তখন আমার মনে হলো যে এটা তো আমার একটা ড্রিম ছিল যে আমি ইউনাইটেড নেশনসের সাথে কাজ করব। যেহেতু ইউএন ইন্টারনেট গভর্নেন্স ফোরামেরই বাংলাদেশের চ্যাপ্টার হলো বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম, তাদের সাথে আমাদের বাংলাদেশ উইমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরাম। তো এখানে আসলে বলেছেন আপা, অনেকগুলো কমিউনিটি আছে, ইয়ুথ কমিউনিটি আছে, আমাদের কিডস কমিউনিটি আছে এবং উইমেন কমিউনিটি আমি কাজ করি। পাশাপাশি যারা সিনিয়র গ্রুপ আছে তারাও কিন্তু, কেননা এখন সারা পৃথিবী এবং বাংলাদেশ হলো পুরোটাই ডিজিটালাইজ। একদম। যারা আমরা এন্টারপ্রেনার তারাও কিন্তু সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের মাধ্যমে তার বিজনেসটাকে ইমপ্রুভ করছেন। পাশাপাশি যে পজিশনে আছে, আমার গ্রামীণ নারীদের সাথে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমি সেই 1990 সালে 63,000 মহিলাদের নিয়ে কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির একটা প্রজেক্ট ছিল 15 ইয়ার্সে, 63,000 ডিস্টিটিউট উইমেন, দুস্থ নারী, যারা স্বামী পরিত্যক্তা, যারা মানে ল্যান্ডলেস, তারপর যাদের কোনো ইনকাম নেই, তাদেরকে নিয়ে এই কাজটা ছিল আমাদের। আমি তখন, আমার বয়স খুবই কম ছিল, আমি অনার্সের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম। তো আমি একটা স্কলারশিপ নিয়ে এই প্রজেক্টে জয়েন করি। তো তখন আমার কাজ ছিল কি, তাদের কাজের খবর নেওয়ার চাইতে তাদের লাইফস্টাইলটা শুনতাম। তারা যে রাস্তায় বের হয়ে আসছে গ্রামের মতো জায়গাতে, প্রতিটা ইউনিয়নে 15 জন করে মহিলা ছিল, এরকম সারা বাংলাদেশে টোটাল 15টাকে ইনক্লুড অ্যাডিট করে 63,000 মহিলা ছিল। তো তখন যে মহিলাগুলো কাজ করেছে, এখন ওই লেভেলের মহিলাগুলো দেখেছি তারা সবাই ইউটিউবে কাজ করছে, সোশ্যাল মিডিয়ার সাথে তারা যুক্ত। তাদের ছেলেমেয়েরা কেউ বিদেশে আছে, কেউ ইউনিভার্সিটিতে পড়ছে, কেউ ডাক্তার হয়েছে। এই হিস্ট্রিগুলো এখন আমি টাচে আছি তাদের সাথে। তারা কেউ লোকাল ইলেক্টেড বডি হয়েছে, স্থানীয় সরকার প্রতিনিধিত্ব করছেন। তো এই বিষয়গুলো থেকে এই পজিশনটা পাওয়ার পর আমার মনে হয়েছে যে আমি যে গত 35 বছর কাজ করেছি, এই সব কাজগুলো আসলে ডিজিটালাইজ করার জন্য এই ফোরামটা আসলে কাজে লাগাতে পারবো। আমাদের মূলত, আমি এটা আমার জায়গা থেকে বলেছি, মূলত আমাদের ফোরামের কাজ হলো পলিসি এবং অ্যাডভোকেসি লেভেলে কাজ করা, যেটা এই ইন্টারনেটের মাধ্যমে নারীরা যে কাজ করছে সেখানে তাদের সাইবার সিকিউরিটি এবং তাদের গভর্নেন্সটা, যেমন ডেটাটা যেন তাদের জন্য একটু ফ্রি হয়, তারা যেন একটু স্মার্টফোন পায়, কারণ তারা তো নিজেরা স্মার্টফোন কেনার মতো অত অ্যাবিলিটি সকলে থাকে না, যাতে গভর্নমেন্ট থেকে একটা
প্রসেস থাকে যে একটু সাবসিডি দিয়ে তাদের একটা স্মার্টফোন দেওয়া হোক, এবং ডেটাটা আমরা যারা কিনি, যাদের বাসায় ওয়াইফাই আছে, কিন্তু সব গ্রামের নারীদের জন্য কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই, তারা যেন একটা ফ্রি ডাটা পায় এবং সেটা যেন বেসিক রাইটস হিসাবে তারা পায়। এটা হলো আমাদের ফোরামের মূল থিম। এই যে আপনার কথা শুনে মানে মনে হচ্ছে যে নারীদের আশপাশটা অনেকটু বিকশিত হয়েছে বা হচ্ছে, মানে রানিং প্রসেস এটা, তাই না? কিন্তু আপনার কি মনে হয় তাদের মনটা এখনো পর্যন্ত ঠিকঠাক বিকশিত হচ্ছে? অনেক সুন্দর একটা প্রশ্ন। সেটা হলো যে বিকশিত বিষয়টা আমি যদি চিন্তা করি, অবস্টাকেল, বাধা আমাদের সমাজে সবসময় ছিল একদম। আর আমরা নারীরা যারা বের হয়ে আসছে, যে অবস্থানে, যে পজিশনে আছে, যে অবস্থানে আছে, পদে আছে এবং অবস্থানে আছে, সেখান থেকে কিন্তু স্ট্রাগল করে বের হয়ে আসছে। এখন এই ডিজিটালের সাথে এই ইন্টারনেট গভর্নেন্সের কথা যদি আমি বলি, এই গভর্নেন্সকে তাদের জীবনের অধিকার হিসেবে পেতে হলে বিকশিত তাদের হতেই হবে, এবং অলরেডি যারা জড়িত হয়েছেন তারা কিন্তু বিকশিত। কারণ এই নেট এখন এমন, কারণ সারা পৃথিবী কিন্তু স্মার্ট পৃথিবীতে যাচ্ছে। আর ডিজিটাল এম্পাওয়ার ছাড়া, আমরা বাংলাদেশের জন্ম 52 বছর, যদি জন্মের হিসাব করি, প্রতিটা উন্নয়ন কাজকে বিকশিত করতে হলে ডিজিটাল এম্পাওয়ারমেন্ট ছাড়া কোনো গতি নেই। সেক্ষেত্রে আমাদের ইয়ুথটা এগিয়ে আছে, রুরাল বলেন, আরবান বলেন, স্লাম বলেন, কোস্টাল বলেন, সব এরিয়াতে। পাশাপাশি আমাদের অ্যাডোলেসেন্ট গার্ল যারা আছে তারাও কিন্তু অনেকটা এগিয়ে আছে। কিন্তু নারীরা, ওই যে নারী ছেড়ার ধন, তাদের সংসার, সন্তান, পারিপার্শ্বিক, সমাজ সব কিছু সামলিয়ে তাদের জন্য কিন্তু যুদ্ধটা রয়ে গেছে। মানে একদম মিডল একটা জায়গায় পড়ে আছে অনেকেই, মানে আমার এটাই মনে হয়। অনেকে হয়তো এদিকেও যেতে পারছে না, এটাও অ্যাডপ্ট করতে পারছে না, একদম মিডল একটা জায়গায় বসে আছে। সো এই যে মনটা বিকশিত হওয়ার জন্য আমাদের কিন্তু আশপাশের যাদের সাথে আমরা আসলে ডেইলি কন্ট্রাক্টে থাকি, খুব কথাবার্তা হচ্ছে, বা ফ্যামিলি, তাদেরও কিন্তু হেল্পটা অনেকটুকু দরকার, তাই না? আমি সাথে আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন ওই যে হেল্পটা, পারিপার্শ্বিক যেই হেল্প, যে নারীকে বিকশিত হতে সাহায্য করবে, নারীর মনটা বিকশিত হতে সাহায্য করবে, এটা কি পাচ্ছে কিনা? আমার কাছে মনে হয় যে আসলে এই বিকশিত হওয়ার জায়গা থেকে নারীরা 100% পাচ্ছে না, অনেক জায়গা থেকে পিছিয়েও আছে, ফ্যামিলির সাপোর্ট পাচ্ছে না। কিন্তু সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো যে এই চ্যালেঞ্জগুলোকে আপনার একসেপ্ট করি তারা নিজেদেরকে ডেভেলপ করার ট্রাই করছে, যেটা মানে আমি যদি পিছনে করোনার আগে 5 বছর পিছনে যদি ব্যাক করি, আসলে কিন্তু নারীরা এতটা স্বাবলম্বী ছিল না। 5 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ নারীরা স্বাবলম্বী, এবং তাদের যে কষ্টের জায়গাগুলো ছিল ওই জায়গা থেকে অনেকটা বের হয়ে এসে নিজের মনকে স্থায়িত্ব করতে পেরেছে। কিন্তু বিকশিতর জায়গাটা আসলে এমন একটা জায়গা, বিকশিত ওয়ার্ডটা আসলে 4 অক্ষরের, কিন্তু এইটার সাথে কিন্তু জড়িয়ে আছে অনেক ইমোশনস জড়িয়ে আছে। এটা জাস্ট নট একটা ওয়ার্ড, এটা আসলে আমাদের লাইফটাকে রিপ্রেজেন্ট করে। আমি আসলে সারাদিন কাজ করছি, কাজের ফাঁকে যে নিজের যে বিকশিত হওয়ার যে জায়গা, এটা কিন্তু আমি হারিয়ে ফেলেছি, একদম হারিয়ে ফেলেছি। সকাল টু রাত, সন্ধ্যা, আমার যদি আমার কথাই বলি, আমি একদিনে 5 থেকে 6টা মিটিংও করি, সারাদিন চলে যায়। মানে আমি যে ঠিকমতো খেয়েছি কিনা, আমি হয়তো বা 1 গ্লাস পানি খাওয়ার সময়টা আমি বের করতে পারি না যখন আমার প্রজেক্ট হ্যান্ডওভারের টাইম থাকে, ইন হওয়ার টাইম থাকে। ইভেন আমি যদি বলি যে ম্যাটেরিয়ালস পারপাস যে জিনিসগুলো আছে, আমার মিস্ত্রি অথবা আমার কর্মচারী যারা আছে, তারা যখন বিজি হয়ে যায়, বেসিক্যালি আমি এবং আমার একজন পার্টনার আছে, আমাদেরকে নিয়ে চলে যেতে হয়। সো যদি বলেন যে কাজটাকে আসলে তখন কি করে না, এরা ভালোবেসে ফেলে। তো ফ্যামিলির জায়গা থেকে যদি বলি, অনেক ফ্যামিলি আছে আসলে অনেকেই সাপোর্ট করে, অনেকে করে না। তো যারা সাপোর্ট পাচ্ছে না, এটা আমি দেখলাম প্রত্যেকটা লেভেলেই, মানে একদম একজন শিক্ষিত নারী থেকে শুরু করে মানে সব লেভেলেই কিন্তু এইটা ফেস করতে হয় অনেক সময়। এক্স্যাক্টলি আর কি। বাট আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে, আমি সবাইকে বলি যে তুমি আসলে বিজনেস স্টার্ট করো। আমাকে যদি কেউ বলে তুমি আইডিয়া দাও, ওকে ফাইন, আমি যতটুকু আইডিয়া জানি আমি তোমাকে দিব, বাট ইউ ক্যান স্টার্ট ফার্স্টলি। তুমি যদি স্টার্ট না করতে পারো, আইডিয়াতে কিছু হবে না, তুমি আইডিয়া শুনেই যাবা। জাস্ট কথা এরকমও আছে যে প্রতিটা দিন নতুন নতুন আইডিয়া শুনে কিন্তু কিছু করার প্রতিদিনই আসলে হয় না যে ফ্রেন্ডরা যখন আড্ডা দিতে বসি, আচ্ছা তুই তো বিজনেস করস, আমরা আরো শুনবো একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আড্ডায় আসছি। নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন।
Available at Herland stores. আবারও ফিরে এলাম নিউর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডাটা না অলরেডি জমে গেছে। আপনারা যারা আমাদের সাথে আড্ডায় জয়েন হতে চান তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আজকের টপিকটাও না সেই রকম সুন্দর, বিকশিত হোক তোমার মন। সো আমি আবার আমাদের বন্ধুদের কাছে চলে যাই। মন বিকশিত হওয়ার জন্য কিন্তু আমাদের অনেক কিছুর প্রয়োজন, অনেক সময় অনেক হেল্পের প্রয়োজন হয়, অনেক অনুষঙ্গের প্রয়োজন হয়। সো আপনার মতে আপনাকে কি কি জিনিস হেল্প করে মন বিকশিত হওয়ার জন্য, এবং আপনি কিভাবে আপনার ফ্যামিলি মেম্বারদের হেল্প করেন একটু যদি বলেন। মন বিকশিত হওয়ার জন্য আসলে এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। কেউ হয়তো বা গান করে, তার ভালো লাগে সেটা তার মনে থেকে, ওটাও তার একটা ব্যাপার। কেউ হয়তো বা লেখালেখি করে, সেটাও ঠিক আছে। আর আমার যেসব কাজগুলো ভালো লাগে অবশ্যই সেগুলো করি, যার জন্য আমার মনটা ভালো থাকে। আর আমার ফ্যামিলি মেম্বারদের জন্য যে যেটা পছন্দ করে আমি সাপোর্ট করি তাদেরকে, যে ঠিক আছে ধরেন কেউ খেলতে পছন্দ করছে কোনো বাচ্চা, ঠিক আছে তুমি পড়ালেখার মধ্যে একটা সময় করে দিই, ঠিক আছে খেলতে পছন্দ করলে হ্যাঁ খেলাধুলা করো। তারপরে আমার মানে ফ্যামিলিতে আছে যে ক্রিকেট খেলে, সো আমি একটা সুন্দর করে তাকে একাডেমিতে ভর্তি করে দিয়েছি, সে খেলছে, মানে এখন আস্তে আস্তে এখন বিপিএলও খেলছে। মানে যার যেটা পছন্দ সেই কাজটা করলে কিন্তু অটোমেটিক্যালি তার মনটা ভালো থাকে, ওটাই আসলে মনটা বিকশিত হয়ে যায়। যে লাইনে শাইন করবে বা ভালো করবে, যে একটা ভালো কাজ যদি সে করে, সেটা যদি কেউ তাকে হেল্প করে, সেখানে সে অবশ্যই অনেক ভালো করবে ভবিষ্যতে। এটা একদম হ্যাঁ, আমরা যদি ধরেই বসে থাকি যে না তোমাকে শুধুই পড়ালেখা করতে হবে বা শুধুই তোমাকে ঘরে থাকতে হবে, কোনো ছেলে হোক মেয়ে হোক, তাহলে সেক্ষেত্রে ঘরে থেকে তার মনটা আরো বেশি খারাপ হয়ে যাবে। তখন মন বিকশিত হওয়ার আর কোনো তখন আর কিছু ভাবার সময় থাকবে না, মানে তার ব্রেনটা আমার মনে হয় অন্যভাবে ফ্রিজ হয়ে যায়। হ্যাঁ, মন খারাপ একটা ইয়ে থাকবে, তখন যে কাজটাতে আসলে সে খুব ভালো করতে পারতো জীবনে, সেই কাজটাও কিন্তু সে করতে পারবে না। সো আমাদের অবশ্যই যে কাজটাই ভালো তাকে আমরা যদি সাপোর্ট করি, তাহলে তার মন থেকে সে আরো অনেক বেশি ভালো করতে পারবে জীবনে। একদম সত্যি কথা আপা, আপনার ভাবনাটাও শুনতে চাই একটু। আচ্ছা, বিকশিত ওই যে ব্যাপারটা হলো যে আমার যেটা ইচ্ছা, আমি যদি ওই কাজটা না করতে পারি রাইট টাইমে, তখন কিন্তু আসলে আমার মনটা খারাপ হয়ে যাবে। এখন ওই টাইমটা যদি আমাকে দিয়ে অন্য কিছু করানো হয়, তখন কিন্তু আমি আসলে স্বাভাবিকভাবে ওই কাজটা করব না। আসলে মন বসার তো একটা ব্যাপার থাকে। সো আমার যখন আপনার কাজের ক্ষেত্রে তো ক্রিয়েটিভিটি ব্যাপার তো থাকে, অনেক ক্রিয়েটিভিটি, ওটার জন্য মার্কেটিং থেকে স্টার্ট করে কাজ লাস্ট ফিনিশিং পর্যন্ত ক্রিয়েটিভিটি না দিতে পারলে আসলে এই সেক্টরে অনেক চ্যালেঞ্জিং আর কি। আর অ্যাট দ্য লাস্ট যেহেতু আমি এই সেক্টরটাই বেছে নিয়েছি, আমার করা হয়েছে অনেক বিজনেস করোনা থেকে, ফুড দিয়ে স্টার্ট হয় বেসিক্যালি। আমার রান্না করতে খুব পছন্দ করি আমি। আমার আরেকটা পেজও আছে ইস্টার্স কিচেন নামে, বাট ওইটা আমি আসলে এখন রানিং করছি না, আমার এই বিজনেসের জন্য আর কি। আচ্ছা আচ্ছা। সো এই যে ক্রিয়েটিভ ব্যাপারগুলো যখন আপনি থাকে না, আমি বলছিলাম তখন যে আসলে কাজে না লাগালে না ব্রেনটা অনেক সময় ফ্রিজ হয়ে যায়, লিটারালি ব্রেনটা ফ্রিজ হয়ে যায়। তো যখন মনে করেন আপনার একটা ডিজাইন করতে হচ্ছে কিন্তু ডিজাইন আসছে না, হ্যাঁ, ওই সময়টা আপনি কি করেন বলেন? আসলে ডিজাইন ব্যাপারটা এমন একটা জিনিস, যখন আমি থিঙ্ক করি তখন না আসলে হয় কি একটু স্টপ থাকতে হয় এই ডিজাইনিং এর ব্যাপারগুলোতে আসলে বেসিক্যালি। কারণ এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ, আমাকে ক্লায়েন্টকে দেখাইতে হবে, ক্লায়েন্ট ফিডব্যাক নিতে হবে। তো ওই টাইমটা একটু চুপ করে বসে একটু রিল্যাক্স হয়ে নিজের যেটা পছন্দ হয় একটু রান্না করি, হ্যাঁ, দেন সবাইকে খাওয়াই, একটু রান্না করি, স্টপ হয়ে যেতে হয়। রান্না করার পরে হয়তো বা কফি বানাই, সবাই মিলে খেয়ে একটু আড্ডা দিয়ে দেন আবার বসলে না, তখন অটোমেটিকলি কিভাবে যেন অলরেডি আইডিয়া সোর্স চলে আসে। আসলে হয় কি আমাদের তো ব্রেন সবসময় সেম ভাবে কাজ করে না, এর জন্য আমাদেরকেও আসলে মাঝে মধ্যে ছুটি দেওয়া দরকার, 5 মিনিট 10 মিনিট অথবা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। এটাই আসলে লাইফ থেকে শুরু করে মন সবকিছুকে বিকশিত করে ফেলে। অ্যাকচুয়ালি সবকিছু একটা ব্যালেন্সের মধ্যে থাকতে হয় না, এটা নিয়ে আমি আপার কাছ থেকে শুনবো, আপনি কি একমত কিনা? সবকিছু যদি ব্যালেন্সের মধ্যে থাকে এবং সুন্দরভাবে এটাকে আমরা যদি চালাতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে মনটা বিকশিত হওয়ার জন্য অনেক হেল্প পাওয়া যায়, নিজেরাই নিজেদেরকে হেল্প করতে পারি, তাই না? একদম রাইটলি বলেছেন আপা। আমি শুরুতে যাব যে এই বিকশিতের বিষয়টা যখন বলেছেন, পরিবারের হেল্পের বিষয়টা, সামাজিক পারিপার্শ্বিক এগুলো অনেক বেশি কাজ করে।
ঠিক আছে, একদম একদম। পরিবারের মধ্যে যদি একটা বন্ধুসুলভ আচরণ করা যায় এবং মায়েদের প্রতি যে গৃহিণী মায়েরা আছে তাদেরকে যদি বাচ্চারা, এখন তো হাইলি এডুকেটেড বাচ্চারা হচ্ছে, সেভাবে রেসপেক্ট করে, তাহলে ওই মায়েরা কিন্তু বাচ্চার সব বিকশিত ব্যাপারে হেল্প করছে, আবার মাও কিন্তু দমিয়ে যাচ্ছে না। ঠিক আছে, আরেকটা জিনিস যে বিকশিতের একটা পার্ট হলো যে মন খারাপ লাগছে, অনেকে আছে যে সাজতে পছন্দ করে, এটা আমি দেখেছি। ইসাদাপুদের মধ্যে রান্না করতে পছন্দ করে। আমার যেমন আমি বাসায় তো খুবই নর্মাল থাকি, কোনো কারণে রেগে গেলে আমার হাজবেন্ড বলে কি তুমি একটু একটু সেজে নাও, তুমি একটু সেজে নাও। কিন্তু আমি প্রথম ভাবতাম যে ও আমাকে বোধহয় ইনসাল্ট করছে, পরে আমি দেখলাম কি আসলে তো সাজলে আমার মন ভালো হয়। এটাই কিন্তু বিকশিত ব্যাপারটা। আর আমার ছেলে মেয়ে দুটোর মধ্যে আমি কোনো পার্থক্য রাখি না। আমি যখন 90 সালে কাজ শুরু করেছি তখন আমার ভিতরে একটা কমিটমেন্ট ছিল যে আল্লাহ তাআলা আমাকে তখন আমি আনমেরিড ছিলাম, বিয়ে করলে ছেলে পেলে হবে, তো আমার ছেলেকে ফুটবল দিলে আমার মেয়েকেও ফুটবল দিব, এরকম একটা কনসেপ্ট ছিল আমার। এবং সেভাবে আমি আসলে দুজনকে একসঙ্গে কিচেনে ঢুকাই। আমরা যখন খাবার সার্ভ করতে যাই, বাবা বলে তোমরা যাও, ওরা যায়, ছেলে মেয়ে দুজনে আমি বেড়ে দেয়, দুজনে মিলে সব সার্ভ করে, দুজনে মিলে আবার সব কিচেনে নিয়ে যায়। এবং ছেলে বলি কি আগে আমার কাছে ভয় লাগতো কিচেনের কাজগুলো, এখন আমি ইউজ টু হয়ে গেছি, এখন তোমাদের ছাড়াও আমি করতে পারবো। এটা একটা বিকশিত। আমি মনে করি ওর ওয়াইফটা অনেক লাকি হবে যে ও এটা ইউজ টু হয়েছে। এই যে এখানে একটা কথা না বললেই নয়, আমি এই জিনিসটা খেয়াল করেছি, যেই মা তার ছেলে সন্তানকে অ্যাকচুয়ালি এই যে সব কিছু যেমন শুধুমাত্র বাইরের শিক্ষা দিব, ঘরের শিক্ষা দিব না, এটা না ভেবে যখন সবকিছুর শিক্ষাটা দেয় না, আসলে সেই ছেলের বউ অনেক লাকি হয় এবং সংসারটা সুন্দর হয়। আমার তো দুই ছেলে, আমার দুই ছেলেই কে আমি সব কাজ করে, ওরা রান্না থেকে শুরু করে, ঘরের কাজ থেকে শুরু করে এবং রেগুলার বাজার থেকে শুরু করে সবকিছু করে। এটা খুবই ভালো, সবকিছুই করে এবং আল্লাহর রহমতে লেখাপড়াও ভালো করে করছে, সবকিছুই করছে। না এবং আমার সাথে আমরা বিকশিত করতে পেরেছি ছেলেগুলো। মানে এটাই কিন্তু বিকশিত হওয়ার, মানে পরিবারের একটা সাপোর্ট থাকবে এবং ব্যালেন্স থাকবে, ছেলে হোক মেয়ে হোক সবার জন্য সমান সবকিছু। বাহ বাহ, তো আমার ফ্যামিলিতে সবাই মানে সমান, সবাই যে মেম্বাররা আমরা আছি। বাহ, চমৎকার। আপনি বলছিলেন 36,000 না 63,000 নারী, গ্রামীণ নারী, মানে এটা আমার শুনতেও কত ভালো লাগছে যে 63,000 নারীকে একসাথে, সবাই একসাথে একই জায়গায় একটা প্ল্যাটফর্ম থেকে, মানে আপনারা সমাবেশ করেছেন বা সেমিনার যাই করেছেন, সো ওই মোমেন্টটা আপনার জন্য কেমন ছিল একটু বলেন, ওই এক্সপেরিয়েন্স। জি আপা, এটা একটু বলছি। এটা আসলে এই প্রজেক্টটা অনেক আগের, 83 থেকে এটা শুরু হয়ে এসে একদম 83 থেকে 25 বছরের প্রকল্প ছিল। আসলে এদের না সমাবেশ যেটা করা হয় ওরকম ভাবে আমরা কখনোই করি নাই, কিন্তু আমরা ডিস্ট্রিক্ট লেভেলে তাদের একত্র করেছি এবং ওখান থেকে কার ছেলেটা গ্রাজুয়েশন করছে, কার ছেলেটা এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, এগুলো আমরা সার্চ করি। আমাদের তো কন্টিনিউয়াস ফিল্ড ওয়ার্কাররা থাকতো, তারা এগুলো খুঁজে নিয়ে আসতো, তাকে একটু অ্যাওয়ার্ড করে, কে লোকাল ইলেক্টেড বডিজ হয়েছে, যখন নারী সদস্য হলো ইউনিয়ন পরিষদের, তখনই আমাদের এদেরকে বলা হতো ক্রু মেম্বার, রুরাল মেনটেন্যান্স প্রজেক্টের ক্রু মেম্বার। এদের সন্তানরা কে ভালো করলো, এই বিষয়গুলো আমরা করতাম। তখন যে আমাদের কাছে কি যে ভালো লাগতো, আর এদেরকে মনে হতো যে এরাই আসলে রিয়েল মানুষ। চমৎকার। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি, আপনাদের মধ্যে কেউ কি গান করেন? আমি আসলে নিজের জন্য গাই, আর কখনো বড় ধরনের গান শিখিও নাই, করতে পারিনি। আমাদের বড় ধরনের গান লাগবে না, ওই যে শুরুতে বলছিলাম না, মানে আড্ডা, আড্ডার মধ্যে অ্যাকচুয়ালি একজন লাগে যে হচ্ছে টুকটাক গাইতে পারে, তাই না? সো আপনার কাছ থেকে আমরা একটা গান শুনে ফেলি। ঠিক আছে আপা, আমরা কিছুদিন আগে আমাদের একটা নারীর রাতের আড্ডা একটা আছে, নেটওয়ার্ক আছে আমাদের, নারীর রাতের আড্ডা। জি, আমরা রাতে আড্ডা দেই, এটা আমরা, এটা আমাদের ইভা আপা এটা লিডিং দিচ্ছেন। তো ধানমন্ডিতে আমাদের অফিস, আপনাদেরকে সকলে দাওয়াত নারীর রাতের আড্ডাতে, ওখানে একটা গান করে আসলাম, সেদিন ওইটাই করি। আমার বন্ধু চিকন কালিয়া, আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। বাহ, চমৎকার চমৎকার। আমরা আবারও একটা বিরতি থেকে এসে আড্ডা দিব। নিউর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, সাথেই থাকুন।
Available at Herland stores. আবারও আমন্ত্রণ নিউর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের আড্ডা অলরেডি অনেক জমে গেছে, আমরা অনেক মজার মজার কথা শুনতে পাচ্ছি, অনেক শিখার আছে এইসব কথা থেকে। অ্যাকচুয়ালি তাদের ভাবনা খুব সুন্দর করে বলছেন আমাদের বন্ধুরা। আপনারা যারা আমাদের সাথে জয়েন হয়ে এত সুন্দর সুন্দর কথা শুনতে চান বা আপনাদের ভাবনাগুলো শেয়ার করতে চান, তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমি একটা কথা বারবার বলি, যখন শেষের দিকে আসেন তখন কিন্তু দেখা যায় আমাদের সময় থাকে না, তখন আপনার মনের কথাটা না খুলে বলতে পারেন না। সো যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনাদের কথা আমরা শুনতে পারবো এবং ডিউরেশনটা একটু বেশি হবে, শেষের দিকে কিন্তু ওটা হয় না। সো দেরি না করে তাড়াতাড়ি জয়েন করে ফেলুন। আচ্ছা, আমাদের তো যখন আমরা বিয়ে করি, হ্যাঁ, যখন একটা নারী যখন ম্যারিড হয়ে যায় তখন তার লাইফ পার্টনার কিন্তু তার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না? এই যে নারীর মন বিকশিত করার জন্য, হ্যাঁ, লাইফ পার্টনার কতটুকু ভূমিকা পালন করতে পারে শুনতে চাই। একজন নারীর জীবনকে বিকশিত করার জন্য একজন লাইফ পার্টনারের অবদান যদি বলি 100-এ 100 থাকা উচিত। আমি আমার জীবন থেকে বলি, আমি জব করতাম বিয়ের আগে থেকে। তো আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড দেখলেন যে আমার মধ্যে যথেষ্ট জড়তা। প্রথমেই সে আমার জড়তা ভাঙালেন। সেটা কি করলেন সে, আমি আগে বাসের সিট কাটলে দুটো করতাম, কারণ পাশে কে নাকি পুরুষ বসবে আমার। সে বললে এটা তোমার কী অভ্যাস, তুমি তো ইন্টারন্যাশনাল যখন যাবে তুমি তো কী করছো। সে প্রথমে এটা ভাঙলো আমার। দ্বিতীয়ত সে ভাঙলো যে অফিসের কাজ বাসায় করা যাবে না, হ্যাঁ। তৃতীয়ত হলো সে আমাকে যথেষ্ট স্বাধীনতা দিল কিছু মোরাল কথাবার্তা বলে, যে তোমার প্রতি আমার ট্রাস্ট এটা এরকম, আমার প্রতি তোমার ট্রাস্ট এটা, যে তুমি কখনো অনৈতিক কোনো কাজ করবা না, আমি কখনো করবা না। এটা যদি থাকে আমাদের মধ্যে তাহলে আমাদের ঝামেলা না। সেই যে যাত্রা শুরু হয়েছে আজ কিন্তু 30 বছরে পৌঁছেছে এসে, ওই কনফিডেন্সটা রয়ে গেছে অদ্যাবধি। সে আমাকে আজকের প্রোগ্রামটা আসছি সেটা সে দুপুর থেকে ফোন দিয়ে আমাকে যাচ্ছে যে আমি আসার সাপোর্ট আছে কিনা, যাওয়ার সাপোর্ট আছে কিনা, কখন যাব। এই যে ইন্সপিরেশন ওই আমাকে আসলে এখানে নিয়ে আসছে। আমি আমার হাজবেন্ডকে সবসময় বলি, তুমি আমার শুধু একজন হাজবেন্ড না, তুমি আমার একজন মেন্টরস, তুমি আমার একজন অভিভাবক, একজন ফ্রেন্ড, সব সময় সব ব্যাপারে। এই যে আপনি কথা, এই যে জড়তার কথা যে বললেন, হ্যাঁ, জড়তাটা কিন্তু একটা ব্যারিয়ার আমাদের লাইফে। অনেক সময় দেখা যায়, আমি আমার এখানকার এক্সপেরিয়েন্স থেকে বলি, অনেক সময় দেখা যায় অনেক নারী খুব ভালো বক্তা, কথা বলতে পারে খুব সুন্দর, কিন্তু ক্যামেরার সামনে এসে অনেক সময় খুব মানে জড়তা হয়ে যায়। হ্যাঁ, তারপরে অবশ্য কিছুক্ষণ পরে উনি ওনার মতো একদম জড়তা কাটিয়ে ফেলে। সো এইটা কিন্তু একটা বড় ব্যারিয়ার। আপনি যদি এই যে এতগুলো মিটিং করেন, হ্যাঁ, যদি আপনার এই যে কমিউনিকেশন স্কিল ঠিক না থাকতো, ওখানে যদি জড়তা থাকতো, তাহলে কিন্তু আপনি এই যে ডিলগুলো ক্র্যাক করতে পারতেন না, তাই না? এই ব্যাপারটা জড়তা থাকা মানেই নারীর মনটা একেবারে বিকশিত না হওয়া। জড়তা ছাড়তে হবে, তারপরে মনটা অনেক বেশি বিকশিত হবে। তো আপনি কি আমার ভাবনার সাথে একমত কিনা? অবশ্যই, জড়তা থাকলে সেই কাজটা তো করে আমরা সেভাবে সাকসেসফুল হতে পারবো না। যদি আমরা খুব খোলা মনে করতে পারি, খুব সাহসিকতার সাথে করতে পারি কাজটা, এবং দেখা যাচ্ছে যে কাজটা করার নিয়ে যদি এরকম চিন্তা না করি যে পাছে লোকে কিছু বলে বা কি হচ্ছে, ঠিক হচ্ছে কিনা, না কেউ কিছু মনে করছে কিনা, ওটা না, আমাকে আমার বেস্টটা আমি দিব, যেটা আমি সব থেকে ভালো পারি সেটা আমি করব, আমার কাজ করে যাব, এবং ওটা চিন্তা করলে চলবে না যে আশেপাশে কি হচ্ছে বা কে কিছু বলছে কিনা। আমি যদি আমার বেস্টটা দিই, মানে 100% আমি তো সাকসেসফুল হয়ে যাব। এটা একদম সত্যি। হ্যাঁ, এখানে জড়তা থাকলে আমি আমার সেখানে পৌঁছাতে পারবো, বিকশিতই হবে। যেহেতু আমি কাজ করতে এসেছি, আমাকে কাজটা 100% আমাকে দিতে হবে, সেখানে অন্য কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই। তো অনেক, মানে যেহেতু আপনি ফুড নিয়ে কাজ করেন, অনেক ফোন আসে, অনেক ক্লায়েন্ট, অনেক কিছু, অনেক, না শুধু তাই না, আমি প্রতিদিন লাইভ করি আমার পেজে। সো আমাকে প্রতিদিন অনেক কথা বলতে হচ্ছে, এবং আমার খাবার সম্পর্কে বলি, বিভিন্ন কিছু বলি, এবং বিভিন্ন খাবারের যে পুষ্টিগুণ সে সম্পর্কে বলি। মানে শুধু একটা খাবার যে তৈরি করি তা না, খাবার নিয়ে আমি অনেক কিছু বলি। এই যে প্রেজেন্টেশনের যে ব্যাপারটা, হ্যাঁ, আপনি যে লাইভ করছেন, এটাও কিন্তু প্রেজেন্টেশন স্কিল যদি ভালো না হয় তাহলে আপনার লাইভটা কেউ দেখবে না, হয়তো কয়েক সেকেন্ড দেখে সুইচ করে ফেলবে। আচ্ছা, আমাদের অপশন অনেক সুইচ করে ফেলা, তাই না? সো আপার কাছ থেকে একটু জানতে চাই,
স্কুলে কলেজে, হ্যাঁ, যখন মনে করেন আপনি চাকরি বাকরিই করতেন না একদম শুরুতে আর কি, তখন আমাদের তো আসলে প্রেজেন্টেশনের অনেক ব্যাপার স্যাপার থাকে, অনেক সাবজেক্ট থাকে যেটা আমাদের আসলে প্রেজেন্টেশন করতে হয়। সো কেমন লাগতো ওই সময়টাতে একটু বলেন তো, আর কিভাবে, যদি জড়তা থেকে থাকে কিভাবে কাটিয়েছেন? আপা, আমার জড়তা ছিল যথেষ্ট পরিমাণে। আমার মা একটু কনজারভেটিভ ছিলেন, আমাদের বোনদেরকে একটু ছেলেদের সাথে মিশতে দিতেন। আমার 5 ভাই, ভাইদের ফ্রেন্ডরা বাসায় আসলে আমাদের 2 বোনকে, 5 ভাই? হ্যাঁ 5 ভাই 3 বোন। আর কোন ছেলে আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করবে? এইটা হ্যাঁ আপা, হ্যাঁ আপা, ওইটা ফেলেবার আরো বড় হয়ে পেয়েছে আমাদের যে ফ্রেন্ড পাড়ার ছেলেরা বলতো হান্নানের বোন, জসিমের বোন, ওদিকে আগে তাকানো যাবে না, এটা পরে পেয়েছি। কিন্তু আমরা আম্মার প্রতি খেপে যেতাম যে একটু কথা বলতে দেয় না, এই যে ও ভাইয়ার ও ফ্রেন্ড আসছে, তোমার ফ্রেন্ড আসছে, আমরা চাইতাম যে একটু কথা বলি। আম্মা খুব আমাদেরকে ঢেকে রাখতেন। টিচার আসলে পরে আম্মা পাহারা দিয়ে পড়াতেন আমাদের 2 বোনকে। হ্যাঁ, তো আমি যখন এই সময়টা ইন্টার শেষ করে ভার্সিটি লেভেলে গেলাম, তখন আম্মাকে বলতাম কি, আপনি তো অনেক কষ্ট করেছেন, আপনি যদি কাউন্সিলিং করে বুঝাই দিতেন যে তুমি কিভাবে সেফ থাকবা, তোমার কোনটা মোরালিটি, তাহলে তো এত কষ্ট করতে হতো না। তো বলে অত কিছু বুঝি না, তোমাদেরকে এই পর্যন্ত আনাটাই ছিল যুদ্ধ। তো এখন কিন্তু জড়তা আমার কাটে নাই। আমার মেয়েকে, আমার বাচ্চাদেরকেও বলি যে আমার জড়তা কিন্তু তখনও কাটে নাই। কারণ কি, আমি ওই ছেলেদের সাথে যুদ্ধ করা, মারামারি, কামড়াকামড়ি করে যে বড় হওয়া, এটা আমাদের মধ্যে হয় না। ওই ভাইদের কাছ থেকেও একটা ডিস্টেন্স ছিল, কারণ যেহেতু একটু উনি কনজারভেটিভ ছিলেন। তো যেটা আমার হয়েছে, জবে ঢোকার পরে 2 বছর আমার ইভালুয়েশন এসছে, ভয়েস ইউর রেস, অ্যাভয়েড ইউর সাইলেন্স। তোমার লজ্জা দূর করো, তোমার কণ্ঠ স্বর উঁচু করো। 2 বছর ছাড়ো জোর, কণ্ঠ ছাড়ো জোর। 2 বছর পরে আমি পারিনি। আমি সব কাজে ওকে ছিলাম, রিপোর্ট লিখতাম, সব কিছু ওকে, স্বামী মেজ ওকে, বাট সে তো ফোকাস করতে পারে না, সে বলতে পারে না, প্রেজেন্ট করতে পারে না। তো এক নারী কিন্তু অনেক বড় প্রবলেম, মানে কোন এই যে কর্পোরেট জবগুলোতে আরো বেশি, তাই না? তো এক নারী দিবসে, এটা পটুয়াখালী ডিস্ট্রিক্টে ইনভাইটেশন আসলো, আমাদের একজন হাই লেভেলের একজনকে চাইলো। তো বন্ধের দিন ছিল, এটা হলো 1995 সালে। তো তখন আমাকে পাঠালাম, ছোটোখাটো মানুষ, আমি তখন স্টুডেন্ট, তো আমাকে পাঠাই দিল। আরে আমি কি বক্তৃতা দিব, এত ডিসি অফিসে পুরা বিশাল কনফারেন্স মানুষ, আমি কি, আমার হাত পা কাঁপছে। পরে আমি টুকটুক করে লিখে নিয়েছি, আগের দিন থেকে প্রিপারেশন নিয়েছি, দোয়া দুরুদ পড়ে, হ্যাঁ গলাটার কাপ দোয়া দুরুদ পড়ে গিয়ে মঞ্চে দাঁড়ালাম, মাইকের সামনে। বিশ্বাস করেন, আমি ওই যে যাত্রা শুরু করলাম, অদ্যাবধি আমার থামতে হয় না আসলে। ওই আমি নারীদেরকে রেসপেক্ট করি, প্র্যাকটিসটা করতে হয়। মানে হ্যাঁ, অবভিয়াসলি জড়তা সবার থাকে, জড়তার কারণে আমরা একেবারে যদি পিছনে গিয়ে দাঁড়িয়ে যাই, তাহলে মানে এই বিকশিত হওয়াটা কিন্তু আপনার হতো না, তাই না? আপনি ভালো হয়তো প্রেজেন্টেশন বানাচ্ছেন, কিন্তু করতে পারছিলেন না প্রথম দিকে। এরকম আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আছে। আমি মানে আরো আগে যে অফিসে জব করতাম, আমার একটা কলিগ ছিল, সে খুব, মানে আমাদের একই ডিপার্টমেন্টের, সে খুব ভালো কাজ করতো, মানে প্রেজেন্টেশনও করতো। আমার কাজ থাকতো বেশিরভাগ বাইরে, মার্কেটিং এন্ড সেলস। সো কিন্তু সে প্রেজেন্টেশনটা দিতে পারতো না। তো এখন হতো কি, সে বারবার আমাকে বলতো মানে তারটা আমি যাতে প্রেজেন্টেশনটা করে দিই। তো এটাতে আমি দেখলাম 2 বার 3 বার করার পরে সবাই আমাকে বাহবা দিচ্ছে, ওর কিছু হচ্ছে না। তো তখন আমার এই যে নীতিতে, আদর্শে মানে খুব ধাক্কা লাগলো যে আমি তো আসলে ওর কাছ থেকে নিয়ে নিতে চাইনি, কিন্তু আসলে আলটিমেটলি ওর সুনামটা হচ্ছে না। জানে সবাই ও করেছে, কিন্তু মানুষ যা দেখে তাই বলে। আপনি বলেন, মানুষ যা দেখে তাই তো বলে, তাই না? আসলে এই জড়তা ব্যাপারটা আলহামদুলিল্লাহ ছোট থেকে আমার ছিল না থাকার কারণটা আমি বলি। যখন স্কুলে আম্মু ভর্তি করে আমাকে, মানে আমার যখন 2 বছর 7 মাস, তখন আমার টিচার রাখে বাসায় একজন। তো উনি যখন দেখে যে মোটামুটি আমার স্টাডি অনেক বেটার হচ্ছে, আমি সরে হ্যাঁ 3 বছর বয়সে ভর্তি করে দিয়েছে আর কি। তো 1 বছর যেতে না যেতেই সবাই আম্মুকে বলতেছে কি যে মিষ্টি নিয়ে যাও, বলতেছে কেন মিষ্টি নিয়ে যাবো, তোমার মেয়ে তো ফার্স্ট হয়েছে। মানে এটা তো তাদের জন্য একটা অবাক ব্যাপার ছিল যে দিসি সরে কথা শিখতে কথা বলার জন্য সে নাকি ফার্স্ট হয়ে গিয়েছে। তো ওই তখন থেকেই ছোটবেলা থেকে ক্যাপ্টেন্সি কাকে বলে, দেন আপনার স্টেজে উঠে ছড়া বলা, একটা কবিতা বলা, সুরে সুরে কথা বলা, স্কুল সঙ্গীত গাওয়া, এন্ড পিকের সময় মানে এই সব জায়গায় একদম পিকের সময় শপথ করা, শুধু পড়ার সময় দূরে। বেসিক্যালি হয়েছে কি, আমার আল্লাহর রহমতে আপনার প্লে থেকে 10 পর্যন্ত রোল 1 ছিল। বাহ।
হ্যাঁ, সো ওই যে চ্যালেঞ্জিং ব্যাপারটা কি আমার কাছে জানি কেন মনে হইতো যে আমাকে আসলে আগে থাকতেই হবে, আমি কেন থাকবো না, আমাকে অবশ্য থাকতেই হবে আর কি, এই ব্যাপারগুলো ছিল। তো যে বক্তৃতা দেওয়া, বিদায় অনুষ্ঠানে বড় ভাইয়াদের জন্য আপুদের জন্য রিপ্রেজেন্ট করা কিছু, এই জিনিসগুলো আমি একদম যখন বেবি 2-তে পড়ি তখন থেকে স্টার্ট করে স্টিল এই পর্যন্ত। স্কুল কলেজে এরকম কিছু ছেলে মেয়ে থাকে যখন কোনো কালচারাল প্রোগ্রাম হয় বা অ্যানুয়াল স্পোর্টস হয় ওদেরকে আগে এটা হচ্ছে তাদের মধ্যে আসলে জড়তা থাকে। আমি যে স্কুলে পড়াশোনা করেছিলাম ওই তখন থেকে স্যার দেখেছেন, তো আমি যখন কলেজে পড়ি স্যার আমাকে বলছে যে তুমি ক্লাস নাও। স্যার আমি তো এখন কলেজে পড়তেছি, নো প্রবলেম, ইউ ক্যান ডু ইট। তো তখন থেকে আমি আসলে স্কুলের টিচার, বেসিক্যালি আমি 7 ইয়ার্স স্কুলের টিচার ছিলাম 2টা স্কুলে, অ্যান্ড স্টিল লাস্ট ইয়ারও আমি টিউশন করিয়েছি। মানে টিউশন জিনিসটা না ছাড়তে পারি না আমি, যেহেতু আমি আমি অনেক বছর যেহেতু পড়িয়েছি, হিউজ স্টুডেন্ট, মানে আমি যে আসলে পড়াতে ভালো কত স্টুডেন্ট যে পড়িয়েছি আমার মনে নাই, মানে এত পরিমাণ আমি স্টুডেন্ট পড়িয়েছি আর কি আল্লাহর রহমতে। তাহলে আপনার কাছ থেকেই জিজ্ঞেস করতে পারি, এই যে যখন বিভিন্ন ধরনের স্টুডেন্ট পড়ানোর আপনার অভিজ্ঞতা আছে তাই না? সো কেউ হয়তো দেখা যায় খুব ইন্ট্রোভার্ট, কেউ হয়তো এক্সট্রোভার্ট, কাউকে হয়তো এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে আপনার। হ্যাঁ, সো মানে টিচারদের একটা গুণই থাকে যে একটা টেকনিক কিন্তু সে সবার জন্য ইউজ করে। হ্যাঁ, তাদের মন বিকশিত করার জন্য আপনি কি করতেন? আসলে হয়েছে কি, অনেক টিচাররা অনেকভাবে বাচ্চাদেরকে হ্যান্ডেল করে, আমি যেভাবে করতাম বেসিক্যালি, বাচ্চারা কিন্তু আসলে কিছুই বুঝে না। পড়াশোনাটা আমি মনে করি ওদের জন্য একটা প্রেশার, মানে এত ছোট বয়স থেকে স্টার্ট করে হওয়া উচিত 10 বছর বয়স, তারপরে স্টুডেন্ট লাইফে সবাই পড়ালেখাটা বড় হলেও মানে করতে চায় না, করাতে হয় আর সবাইকে। এক্স্যাক্টলি সবাইকে। আসলে আমি দেখতাম কি যে যখন লিখতে দিতাম আমি ছোট বাচ্চা, আমি আবার দেখা যায় বাচ্চারা আমার সাথে আলহামদুলিল্লাহ এত ভালো মিশে, স্যার আমাকে মর্নিং এ মানে প্লে এবং নার্সারিতেই রেখে দিচ্ছে, মানে এখান থেকে তুমি উপরে যাবা না, কারণ বাচ্চারা দেখলেই আমি স্কুলে যেই দিন না যেতাম বাচ্চারা আপনার ক্লাসে বসতো না, মিম ম্যাম কেন আসে নাই, গার্ডিয়ানরা যদি বলতো যে তোমার ম্যাম অসুস্থ তাহলে ম্যামের বাসায় চলো, মানে ব্যাপারগুলো এরকম ছিল। এন্ড এখনো এরকম হয়, আমার স্টুডেন্টরা এখনো আমাকে নক করে, অনেকেই দেখা যায় বড় হয়ে গিয়েছে, অনেক সাথে কানেকশন ছিল না, এরা আমাকে ফেসবুকে জানি কিভাবে খুঁজে পেয়েছে, নক করে। আজকাল সোশ্যাল মিডিয়া আমার স্টুডেন্ট আমাকে নক করে বলতেছে যে ম্যাম আপনার হাসিটা আমি খুব মিস করি, এন্ড আমি আপনাকে কত খুঁজেছি এই 4 বছর, আমি আসলে আপনার কন্টাক্ট নাম্বারটাই ম্যানেজ করতে পারিনি। মানে আমার কাছে মনে হয়েছে কি আমি বিজনেস করি আর যাই করে, এটা আমার লাইফের সবচেয়ে বড় প্রাপ্তি, আমার স্টুডেন্টগুলো যে আমাকে খুঁজে বের করে আর কি। এটা অনেক ইম্পর্টেন্ট। ব্যাপারটা হচ্ছে কি অনেক সময় আপনার স্টুডেন্ট পড়তে চায় না, হ্যাঁ, তখন আমি দেখি যে না পড়তে চাইলে আমি করতাম কি, ঠিক আছে তোমার যা ইচ্ছে হয় তুমি এখানে আঁকা কি করো, মিস দেখবো। এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যে তখন বলেছিলেন না যদি ডিজাইন মাথায় না আসে তাহলে আমি এটা স্টপ করে রাখি, মানে স্টুডেন্টদের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি এটা খুব ইম্পর্টেন্ট যে যখন আসলে কোনো কিছু মাথায় আসবে না তাকে প্রেশার না দিয়ে অন্য কিছু করতে যাওয়া। স্কুলে একটা চ্যালেঞ্জ আমাকে ফেস করতে হতো কি, প্লেতে যে স্টুডেন্টগুলো আছে তারা তো আসলে খুব ছোট, আম্মুকে ছাড়া যাবে না ক্লাসে, ক্লাসে তো গার্ডিয়ান অ্যালাউ না, ওদেরকে আমি করতাম কি যে আসলে থিঙ্ক করতাম যে এমন কি জিনিস করলে সে একটু স্টে করবে ক্লাসে, কিছুদিন স্টে করলে এমনিতেই হয়ে যায়। তো আমাদের তো আবার হোয়াইট বোর্ড থাকে, তখন করতাম কি, এটা শুনবো একটা বিরতির পরে। আমাদের দুইজন বন্ধুও চলে আসছেন, নাজিয়া আপা, হাসিনা আপা, আপনাদের সাথে কথা হবে, বিরতি নিয়ে এক্ষুনি চলে আসছি। নিউর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। Available at Herland stores. আবার আমন্ত্রণ নিউর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। অলরেডি জুমে আমাদের বন্ধুগুলো চলে আসছেন, তাদের সাথে কথা হবে। ইশরাত আপু, আপনি কথা বলছিলেন বোর্ড নিয়ে। হ্যাঁ, তো বেবিরা তো অনেক কান্নাকাটি করতো, তো কান্নাকাটি করলে আসলে আমি যদি ওকে পড়তে মানে তখন লিখতে দিয়ে দিই তুমি লিখো, হ্যান্ডরাইটিং কখনোই লিখবে না, ইটস কমন, জীবনেও লিখবে না, সে কান্না করছে। তো তাকে আসলে কিভাবে তার মাইন্ডটাকে বিকশিত করা যায়, আমি তাকে আগে ফার্স্টে কোলে নিতাম, কিছু বুঝাইতাম, কোলে নিয়ে তো আমার তো আসলে একটা হোয়াইট যে মার্কারটা ছিল আর কি, তো মার্কারটা তার হাতে দিতাম, চলো ঠিক আছে আমরা আজকে তুমি বোর্ডে লিখো,
মিসের সাথে আর কি। তো যখনই সে ওই মার্কারটা হাতে নিয়ে বোর্ডে আমার সাথে লিখতো, অটোমেটিকলি কিন্তু তার মানে ব্রেনটা ওই দিকে ডাইভার্ট হয়ে যাইতো। এখন দেখতাম যে আস্তে আস্তে সে লিখতেছো, প্লাস তার যে কান্না ভাবটা, তার আম্মুকে মনে করার ব্যাপারটা আসলে থাকতো না। অ্যান্ড টিফিন টাইমে বাচ্চারা তো খেতে পারে না, তা আমি আসলে প্রত্যেকটা বাচ্চাকে খাইয়ে দিতাম। ও মাই গড, প্রতিটা বাচ্চাকে। গ্রেট ওয়ার্ক। এখন বিগ হ্যান্ড। অনেকেই বলে যে বাচ্চারা তখন তো আসলে ওয়াশরুমে ওরা ঠিক মতো যেতে পারতো না, তো গার্ডিয়ানরা আসলে খুব চিন্তিত করতো। আমি বললাম কি যে যতক্ষণ আমি আছি আপনারা আসলে এইদিকে এসেন না, আমি কিভাবে হ্যান্ডেল করি আপনারা তো ওইদিকে দেখবেন, বুঝবেন, শুনেন, আপনার বাচ্চা ঠিক থাকবে ইনশাল্লাহ, এইটুকু আমি আসলে আপনাকে সিওরিটি দিতে পারি। ওদের ধরেন টয়লেটে যাওয়া থেকে স্টার্ট করে গেলেই চলো ঠিক আছে মিস নিয়ে যাচ্ছি। তো আসলে ওরা তো অনেক দুষ্টামিও করে, পাশের ক্লাসে মিসকে বলতাম একটু জাস্ট আমার ক্লাসটাকে হ্যান্ডেল করেন, আমি ওকে একটু নিয়ে আসতেছি এখনই। আসলে আমি খুব এনজয় করি, খুবই এনজয় করি, মানে আমার কাছে এটাই হচ্ছে কথা। এত ভালো লাগে। আপনি কি কাজ করছেন ওই কাজটা যদি এনজয় করি আসলে, তাহলে কিন্তু কাজ কখনো বোরিং হয় না। আমার স্টুডেন্টের ছোট বোন তো আমাকে অলমোস্ট 7 ইয়ার্স পর্যন্ত মা ডাকছে, অলমোস্ট। যখন সে বোঝা শিখছে তখন সে আন্টি রাখছে, কিন্তু একদম ছোট থেকে ওর ভাইকে যখন আমি পড়াই তখন আমি ক্লাস 8-এ পড়ি। ও ওয়াও। যখন আমি 6 থেকে আসলে আমি স্টুডেন্ট পড়ানো স্টার্ট করি, যখন আমি ক্লাস 6-এ পড়ি, অ্যান্ড 8-এ থাকতে যখন আমার স্টুডেন্টকে আমি পড়াই, তো ওর বোন তখন হইলো, ওই যে বাচ্চা আমি খুব পছন্দ করি, তো ওই আমার কাছেই থাকতো। ওর আম্মু বাহিরে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা আমার কাছেই রেখে যাইতো। তো আমি যখন পড়াইতে যেতাম 3:30 থেকে অলমোস্ট 4:30, ওই বাচ্চা সারাদিন না খেয়ে আমি দোলামার কাছে খাবো মানে এইরকম আর কি। তাহলে আমি যেতাম আগে ওকে খাওয়াইতাম, তারপর ওর ভাইকে আমি পড়তে বসাইতাম, এরকম আর কি। জুমে চলে যাই নাজিয়া আপু, গুড মর্নিং। উনি বাংলাদেশ থেকে জয়েন করেননি, উনি দেশের বাইরে থেকে জয়েন করেছে এবং ওখানে এখন সকাল। হ্যাঁ, এটা কিন্তু আমার প্রায় অনেক বন্ধুদেরকে বলতে হয়, আমি যখন গুড মর্নিং বলি আপনাকে আমার মজা লাগে। একদম। আচ্ছা আপু, আমরা তো আসলে বয়স হতে হতেও আমাদের এই যে বিকশিত হওয়ার যে প্রসেসটা, এটা কিন্তু চলতেই থাকে। এটা আসলে নেভার এন্ডিং একটা প্রসেস, তাই না? এক এক বয়সে হয়তো এক এক ভাবে চলে। সো আপনার পার্সোনাল অ্যাসেসমেন্টটা, হ্যাঁ, একটু জানতে চাই এবং সবাই জানুক, সবার হেল্প হয় অ্যাকচুয়ালি। সো কিভাবে নিজেকে ওই প্রসেসে রাখেন? দেখো, গুড মর্নিং এগেন সবাইকে। আর আপাকে আজকে কালকে তো জুমে দেখলাম না আপনাকে, আজকে স্টুডিওতে। হ্যাঁ, প্রথম জয়েন করেছিল মানে কয়েকদিন আগে, আপনার সেশনে গতকাল এক্স্যাক্টলি। হ্যাঁ, খুব ভালো লাগছে, নাজিয়ার সাথে গতকাল শুনছিলাম কথা। তো এখন আমার মনে হয় সেলফ ডেভেলপমেন্ট, তাই না? এই বিকশিত করার ব্যাপারটা, সেলফ ডেভেলপমেন্ট জীবনের প্রত্যেকটা জায়গায় দরকার। প্রত্যেকটা জায়গায় বলতে, এবং এটা হ্যাঁ প্রত্যেকটা সেগমেন্ট আছে লাইফের, মানে ছোটবেলা, মাঝ বয়সে এবং তোমার ওয়ার্ক এনভায়রনমেন্ট। সবচেয়ে সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট দুইটা কিন্তু একসাথে আসলে হওয়া উচিত। ইমপ্রুভমেন্ট হচ্ছে আমি কালকে যা ছিলাম, আগামীকাল মানে আজকে আমি তার থেকে একটু বেটার। এই কালকে যে ভুলটা আমি করছি, সিম্পল, আমি বানান ভুল যেটা করছি আজকে সেটা হবে না, ওটা আমার মাথায় থাকতে হবে। হ্যাঁ, কালকে যেভাবে আমি একজন মানুষকে আমি ইভ্যালুয়েট করেছি, নাদিয়াকে যেভাবে আমি ইভ্যালুয়েট করেছি, আজকে হয়তো বা আরেকটু বেটার ইভ্যালুয়েশনে আনবো। এটা আমি ডেভেলপমেন্টের ইয়েতে বলছি। এখন এই জাজমেন্টটা নিজের ভিতরে আনার মেইন প্রক্রিয়াটা হবে যে আপা বলছিলেন না উনি ছোট বাচ্চাদেরকে পড়ান, ওইখান থেকে আমি সবসময় বলি পরিবার একটা ইনস্টিটিউশন হয় ঠিকই নাদিয়া, কিন্তু সব পরিবার কিন্তু একরকম না, একেবারেই না। সব পরিবারের বাবা মায়ের চিন্তা একরকম না, এবং এটাতে কোনো খারাপ কিছু নাই। হ্যাঁ, এটা হতেই পারে, কিন্তু একজন শিক্ষক এই 10 জন বাচ্চাকে একটা সুন্দর ইমপ্রুভমেন্ট, এই মানে এই ব্যাপারগুলোকে ছোটবেলা থেকে খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারে। যে
গত সপ্তাহে তোমরা এটা করেছো, এবং এটা না খুব একটা চর্চায় যে আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলি না, আমার মনে হয় এটাকে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের একটা পার্ট হতে হবে, সেলফ ইমপ্রুভমেন্ট অ্যান্ড সেলফ ডেভেলপমেন্ট। এই যুগে এইটা খুব জরুরি। এই যে অ্যাসেসমেন্ট হয় না আমাদের রিলেশনশিপেরও কিন্তু অ্যাসেসমেন্ট হয়, ওটাই। এবং কাজের ক্ষেত্রেও অ্যাসেসমেন্ট তো হচ্ছে, পারফরমেন্স ইভ্যালুয়েশন এভরি ইয়ার হচ্ছে। তো আমি তো ভুলেই যাই আমার পারফরমেন্স ইভ্যালুয়েশন আমি গত বছর কি করেছিলাম অফিসে। আমার কিছু সিরিয়াসলি আমার কিছু মনে নেই, আমি তাহলে সারা বছর কি করলাম। আমার ম্যানেজার তখন বলে, তুমি ভুলে গেছো, তুমি এত এত কাজ করলা, এত এত ভালো কাজ করলা। তাই তো আমি কিছু মনে করতে পারছি না। কিন্তু এই জিনিসগুলো ধরে রেখে, মানে এর সাথে মানসিক বিকশিত হওয়াটা, মেন্টালিটির ইমপ্রুভমেন্ট, শুধু কাজ এবং বিহেভিয়ার না, মেন্টাল ইমপ্রুভমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। দ্যাটস দ্য মেইন থিং। একদম সত্যি কথা, খুব সুন্দর কথা বলেছেন আপু, খুব ভালো লেগেছে। কিন্তু আরো ভালো লাগবে, আমি হাসিনা আপুর কথা শুনতে শুনতে আপনি ঠিক করে নেবেন আপনি কোন গানটা আমাকে শোনাবেন আজকে। হ্যাঁ, অনেক দিন গান শুনিনি, তো ওইটা আমরা বিকশিত হওয়ার জন্য আমাদের দরকার। ঠিক আছে, হ্যাঁ, আমি হাসিনা আপার কাছে যাই। হাসিনা আপা, নাজিয়া আপা খুব সুন্দর এবং পয়েন্টে পয়েন্টে কথা বলেছেন, যেগুলো আসলেই খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আপনার ভাবনাটাও একটু জানতে চাই আপা। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। আমি না ওই যে আপুটা এতক্ষণ বলতেছিল স্কুলের বিষয়টা, অনেক বছর পরে আমি এটা খুব এনজয় করতেছিলাম। কারণ আমি 2006 এবং 2007 2 বছর একটা স্কুলে ছিলাম। বাহ, মোটামুটি দেখা যাচ্ছে সবাই শিক্ষিকা। আমি হচ্ছে ওই অল্প সময়টা 2 বছর, বেশি না। তারপরে আমি এখন যে জবটা করতেছি 16 বছর ধরে এটাতে চলে আসি। তা আমি না আপার এই কথাগুলো শুনে অনেক খুব মনে পড়তেছিল ওই দিনগুলো, ওই সময়গুলা। মানে বাচ্চাদের সাথে আমারও এমন একটা রিলেশনশিপ ছিল। একদিন হচ্ছে আমার ছেলে অসুস্থ, হাসিব তখন অনেক ছোট, কত 1-1.5 বছর মনে হয়, বা 1.5-2 বছর এরকম। তা আমার হাসিবের হচ্ছে জ্বর। আমি একদিন, আমার 8টায় ক্লাস ছিল, তো 8টা থেকে 11:30 পর্যন্ত ক্লাস ছিল, আর স্কুলটা হচ্ছে প্লে থেকে 8 পর্যন্ত ছিল। তা আমি হচ্ছে একটু দেরি করে গেছি যাওয়ার আগে। এখন আমার প্রথম ক্লাসটা হচ্ছে নার্সারিতে, তো বাচ্চারা সব খুঁজতেছে, আর আমার নাম ছিল অঙ্ক ম্যাডাম। ছোট ক্লাসগুলোতে অঙ্ক নিতাম, বুঝছো? তো ওরা হচ্ছে আমাকে নাম ডাকতো না, ম্যাডাম ডাকতো না, অঙ্ক ম্যাডাম ডাকতো। তো খুঁজতে খুঁজতে ওরা, আমার যখন দেরি ক্লাসে যাচ্ছি না, অন্য একটা ম্যাডাম গেছে, ওরা সব একসাথে উঠে বলতেছি কি, আমরা তো আপনার ক্লাস করবো না, আমরা ম্যামকে চাই, অঙ্ক ম্যাডাম। তো ওরা সব এরকম করতেছে। ওই ম্যাডাম হচ্ছে প্রিন্সিপালের রুমে চলে আসছে, আইসা বলতেছে এরকম তো হাসিনা ম্যাডামকে ছাড়া তো ওরা ক্লাস করতে যাচ্ছে না। তো ওই প্রিন্সিপাল স্যার গিয়ে ওই ক্লাসটা কন্ট্রোল করে এবং বলে যে ম্যাডামের বাচ্চা অসুস্থ, ফোন করছে, একটু পরে আসবে। তখন হচ্ছে ওই যে নোকিয়া ছোট্ট একটা মোবাইল, ওই ফোনটা ছিল আমার, মনে পড়তেছে আর কি। যাই হোক পরে হচ্ছে আমি আমার ছেলেকে মাথা টাথা ধোয়া, গাটা মুছা গেলাম। যাওয়ার পরে ওই বাচ্চাগুলার মানে যে কি একটা জয় জয়কার অবস্থা ছিল ক্লাসটাতে যখন আমি ঢুকছি। আর এই যে কন্ট্রোল করার বাচ্চাদের একটা বিষয়, ওইখানে আলাদা একটা জিনিস ছিল কি আমার মধ্যে, যে দেখতাম আমি ক্লাসে পড়াটা আগে নিতাম, আর যদি দেখতাম যে ওদের মধ্যে একটু ঝামেলা বা কেউ একটু বিরক্ত হচ্ছে, কেউ পড়া দিতে চাচ্ছে না, তখন আমি কি করতাম, কে কি পারে আগে ওইটা নিব, পরে পড়া নিব। তো কেউ বোর্ডে একটা ফল আঁকতে আসতো, কেউ একটা নাচ দেখাইতো আমাকে, কেউ একটা গান করতো, কেউ আবার কি করতো, ঝুটি করতো। একদিন হচ্ছে আমি এরকম মাথার ব্যান্ড একটা অন্য কালার, মানে আসলে এইগুলো তো বাচ্চাদেরকে অনেক ক্রিয়েটিভ বানায়, তাই না? এবং ব্রেনের অনেক সাইড থেকে আসলে কাজ করা হয়, দুইটা সাইড থেকে একসাথে কাজ করা হয় আর কি সব করলে। থ্যাংক ইউ হাসিনা আপা, খুব কিউট ছিল আপনার গল্পটা। আমরা আরেকটা বিরতিতে যাব, বিরতি থেকে এসে নাজিয়া আপুর সুন্দর কণ্ঠের গান শুনবো, তারপরে আমাদের অন্যান্য বন্ধুদের সাথে কথা বলবো। নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর খুব তাড়াতাড়ি ফিরছি, সাথেই থাকুন। Available at Herland stores. নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় আবারও আমন্ত্রণ। আমাদের আড্ডা অনেক জমে গেছে এবং জুমে আমাদের অনেক বন্ধুরা আমাদেরকে জয়েন করে ফেলেছেন। আগে সবার সাথে আড্ডা তো হবে, আগে নাজিয়াপুর একটা গান শুনে ফেলবো আমরা। আল্লাহ তুমি রহম করো, কেমন গান হবে কে জানে।
আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারো। নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, সবার তুমি আনন্দ ধন হে প্রিয়। আনন্দ সেই আমারো, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারো। শেষ করে দেবো? সুন্দর, কি সুন্দর। সবাই একটু তালি দিই আমরা। মানে পুরো ঢুকে গিয়েছিলাম আপনার গানের আমি ভাবতেছি কি যে কেন মানে আমাদের আড্ডাটা বিকশিত হয়ে গেল। আপনার কথাটা আপু মনে করতেছি যে কেন আগে জয়েন করলো না তারা। শেষ টাইমে এসে এখন মনে হচ্ছে যে এই যে আমি সবাইকে বারবার বলি শেষের দিকে সবাই আসে, তারপরে আড্ডা দেওয়ার সময় ওই শেষে এখন শেষ করতে হবে, এখন শেষ করতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। আচ্ছা, আমরা চলে যাই রেবেকা আপার কাছে। রেবেকা আপা, হ্যাঁ রেবেকা আপা, গান শুনে আপনার মন কতটুকু বিকশিত হয়েছে? অনেক বেশি, কারণ নাদিয়া আপা যে এত গুণ আছে এটা তো জানতাম না, আজকে মনে হয় জেনে গেলাম। খুব ভালো লাগছে নাদিয়া আপা। না, নাদিয়া আপা আগেও গান গেয়েছিলেন এবং আমি ওনার কণ্ঠের অনেক বড় ফ্যান। আমি জানি না, তবে আমি আজকে থেকে ফ্যান হলাম আরেকজন। তবে খুব ভালো লাগলো, মনটা সারাদিন পরিশ্রম করে একটা মন ভালো হয়ে গেল গান শুনে। আসলে সত্যি নাদিয়া আপা, বাহ, চমৎকার, খুব বলার আছে। খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ আপা। নার্গিস আপা, আপনাকে গান গাইতে বলবো না আমি, আপনি শুধু হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, কি বলছিলেন? মানে আপনি যদি গাইতে চান নিজ ইচ্ছায় গাইতে পারেন, আমরা বাধা দেব না। না না না, স্পর্ধা নাই। হ্যাঁ অবশ্য নাজিয়া আপুর গান শোনার পরে আমরা তো সুর করে আও করতে সাহস পাবো না, এত সুন্দর কণ্ঠ। আচ্ছা নার্গিস আপা বলেন, নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখতে কি করেন? আসলে অ্যাক্টিভ মাঝখানে একটু ইয়ে হয়ে গেছিলাম, ধিমা হয়ে গেছিলাম অনেক কিছু কারণে। ছোটকালে তো অনেক স্পার্ট ছিলাম, মাতব্বর, শ্বশুর বাড়িতে এসেও মাতব্বর। তারপরে একটু হলে হয় কি, ছেলেরা বড় হলে, বাচ্চা বড় হলে একটু ওদেরকে দেখা শোনার জন্য নিজেকে এঙ্গেজ করা, যার ফলে অনেক কিছু থেকে একদম আমি নিজেকে স্টপ বলতে গেলে হয়ে গেছিলাম। এই নেক্সাসে জয়েন করার পর থেকে আমি যেন যে প্রথম আমি কিন্তু একদম কথা বলতে পারতাম না। আমার কেমন নিজেকে আয়নায় ক্যামেরাতে দেখা মাত্র আমার কথা স্টপ হয়ে যেত, কি কথা বলতে ভুলে যেতাম। এই যে নিজেকে একটু করে প্রতিদিন বসি, কথা বলি বা না বলি, তারপরে নিজে কবিতা লিখতাম। আপনাদের সামনে কিন্তু আমি কবিতা লিখে কি দু একদিন মনে হয় পড়ে শোনাইছি। তারপরে কিন্তু আমি স্টপ করে দিচ্ছি, না আমার এই দ্বারা হবে না, কারণ আমি আগে এঙ্গেজড হই, আগে নিজেকে সবার কাছে মেলে ধরি, আমি কি চাই, আমি কি করতে, সবার সাথে ফ্রেন্ডশিপ হতে চাই, আমি কিছু বলতে চাই, আমি সবার এই যে ভাব বিনিময় যে করছেন, হ্যাঁ এই ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ নিয়ে আসছি আমার লেখালেখি বা আমার সমস্ত কিছু কর্মকাণ্ড যেটা ছোটকাল থেকে এই পর্যন্ত করছি, সেগুলো তো চলতেই থাকবে, এগুলো তো স্টপ হবার না।
যতদিন না আমি মরে যাচ্ছি। যেদিন মরে যাব সেদিন তো সবকিছু থেমে যাবে। হ্যাঁ, আপনি আপনার এই যে সৃজনশীলতার কাজটা, আনন্দের কাজটা হঠাৎ করে স্টপ করে রেখেছিলেন, তারপরে এখানে এসে এত ইন্সপিরেশন পাচ্ছেন বা পেয়েছেন, আপনি আবার নিজেকে মেলে ধরতে পেরেছেন, তাই না? থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আমাদের বন্ধুরা যারা আমাদেরকে দেখছেন, আমাদের নারী বন্ধুদেরকে বলছি, এই যে নার্গিস আপার মতো কিন্তু অনেকেই আছেন হঠাৎ করে সবকিছু স্টপ করে দেন এবং নিজেকে আসলে ওই সুযোগটা দেন না সবার সাথে, সবার কাছে মেলে ধরার মতো। নেক্সাস লেডিস ক্লাব একটা এরকম একটা আড্ডার জায়গা যেখানে আপনি এইভাবে যখন জয়েন করবেন, জুমে যখন জয়েন করবেন, লজ্জা না পেয়ে, লজ্জা একেবারে ফেলে দেবেন, লজ্জা না পেয়ে যখন জয়েন করবেন তখন আপনি নিজের মধ্যে অটোমেটিক একটা চেঞ্জ দেখতে পারবেন, যেটা আপনাকে অনেক খুশি রাখবে, অনেক আনন্দে রাখবে এবং আপনার এই যে কাজ করার ইচ্ছে বা আপা বলছে লেখালেখির ইচ্ছে, মানে যেই প্রতিভা আছে এটা আপনি মেলে ধরতে পারবেন। সো লজ্জা না পেয়ে দেরি না করে জয়েন করে ফেলবেন আমাদের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ নার্গিস আপা, থ্যাংক ইউ সো মাচ। রীতা পোদ্দার আপা। শুভ সন্ধ্যা আপা। শুভ সন্ধ্যা। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, অ্যাকচুয়ালি নারীদের অনেক সময় দেখা যায় বিকশিত হওয়ার ক্ষেত্রে অনেক দিক থেকে অনেক বাধা পায়। আমরা নারীরা যখন ছোট ছিলাম তখনও হয়তো পেয়েছি বা এরকম এখনও পাচ্ছে অনেকে। আস্তে আস্তে করে আমরা চেষ্টা করি যুদ্ধ করে যাওয়ার জন্য এবং হেল্প যেরকম দরকার সেটা আমরা হয়তো ফ্যামিলি থেকে অনেক সময় পাচ্ছি, অনেক সময় পাচ্ছি না। সো আপনার ভাবনাটাও শুনতে চাই, বাধাগুলো আসলে কি? অনেক সুন্দর বলেছো। আসলে বাধা তো থাকবেই, কারণ আমরা মেয়েরা আসলে বেশিরভাগ সময় দেখা যায় ছোট থেকে এমন একটা সিস্টেমে বড় হই যে একটা গণ্ডির মধ্যে। তো সেই গণ্ডিটা যখন আমরা বের হতে চাই তাহলে আমাদের বিভিন্ন ধরনের বাধা আসবে। যেমন বৈচিত্র্যময় জীবনে আমাদের সময়ের সাথে সাথে প্রতিটা ধাপে ধাপে কিন্তু আমাদের জীবনে মানে সুন্দর করার জন্য, বিকশিত করার জন্য বিভিন্ন রকম জিনিস আমার আসে সম্মুখীন হওয়ার জন্য। তো সেইটাকে যদি আমরা বাধা হিসেবে না নিয়ে নিজের ইচ্ছা শক্তিটাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করি তাহলে মনে হয় সেটা ভালো। আর সবচেয়ে বড় কথা কি, যত বাধাই আসুক, যদি আমি মনে করি যে আমি লক্ষ্যে পৌঁছাবো, আমার স্বপ্ন চূড়াটা কোথায় সেটা খুঁজে পাই এবং সেই স্বপ্ন অনুযায়ী যদি আমি ছুটে বেড়াই তাহলে হয়তো একটা দিক খুঁজে পাবো। আর সেখানে তো পরিবার আমার সাপোর্ট দেখ বা আমার চারপাশে যারা আছে আত্মীয় স্বজন বলো, আমার প্রিয়জন, পরিচিত জন না দেখ, কিন্তু আমি যখন নাকি একটা সাকসেসের দিকে যাব তখন এমনি তারা আমার দিকে চলে আসবে। একদম সত্যি কথা বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। মুন্নি আপা। হ্যাঁ মুন্নি আপা, আনমিউট করেন। মুন্নি আপা তো অনেক, নাদিয়া প্রশ্ন করো। হ্যাঁ অনেক তো লেখালেখি করেন তাই না? গায়েব হয়ে যায়, কিছুক্ষণ পর গায়েব হয়ে যায়, নেট প্রবলেম। হ্যাঁ আপা, আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে লেখালেখি যে করেন, লেখালেখি করতে করতে মনটা আরো অনেক বিকশিত হয় না? এটার একটা লাভ আছে কিনা আপনি আমাকে বলেন। মনটা বিকশিত বলতে মানে কোন ক্ষেত্র বিশেষ আছে? না, কোনো ক্ষেত্র বিশেষ নেই। এই যে পড়তে পড়তে, লিখতে লিখতে আমরা কতটুকু নিজের মনটাকে বিকশিত করতে পারি, আমরা এই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে জানবো একটা ছোট্ট বিরতি নিয়ে। এক্ষুনি আসছি। নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। Available at Herland stores. আবারও ফিরে এলাম নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা অনেক জমে গেছে, এত বেশি জমে গেছে আমি বলার পরেও সবাই এখন হুড় করে জয়েন করছে। মানে সিরিয়াসলি আমি যা বলেছি যে শেষের দিকে জয়েন করলে কথা বলতে পারি না, আড্ডা দিতে পারি না। এখন হচ্ছে সবার ফেস দেখবো আমি শুধু। মুন্নি আপা, এই যে লেখালেখি, আমি জানতে চেয়েছিলাম লেখালেখি কতটুকু হেল্প করে মনটাকে বিকশিত করার জন্য, বলেন।
অবশ্যই হ্যাঁ, লেখালেখি যারা লেখালেখি করে তাদের মনটা অবশ্যই পজিটিভ মাইন্ডের হতে হবে। তোমার মন যদি বিক্ষিপ্ত থাকে, খুব অশান্তি থাকে, সেখানে লেখালেখিটা আসলে তেমন একটা আসে না। একদম আর একদম আমি যে জিনিসটা বলতে পারবো না মুখে, হ্যাঁ, আমার চারপাশে অনেক অন্যায় হচ্ছে যেটা আমি প্রতিবাদ করতে পারতেছি না সরাসরি, যেটা করলে আমার ক্ষতি হতে পারে, কিন্তু আমি লেখার মাধ্যমে কিন্তু সুন্দর একটা কথা বলেছেন, মানে ফুটিয়ে তুলতে পারি। সেটা যে কোনো মাধ্যমই হোক, লেখার মাধ্যমে কিন্তু আমি জিনিসটাকে সমর্থভাবে সবার উদ্দেশ্যে জিনিসটা বলতে পারি। তবে এখন একটা জিনিস, মানে আমার কেন জানিস গত 7 মাস যাবত আমি কোনো গল্প লিখতে পারতেছি না, কেন জানি আমি মন বসাতে পারি না। গল্পটা একটু নিজেকে সময় দেন, এখন লেখালেখিটাকে একটু ব্রেক দিয়ে একটু সুন্দর সুন্দর গান শুনেন, খুব ভালো লাগবে, তারপর আবার দেখবেন পুরো দমে কাজ করতে পারছেন। আমি আসছি জুমে, আবার একটু স্টুডিওতে চলে আসি। আচ্ছা, এই যে শিল্প সংস্কৃতি, হ্যাঁ, আমাদেরকে কতটুকু হেল্প করে মনটা বিকশিত করার জন্য? আপা, আগে আপনার কাছে যাই। শিল্প এবং সংস্কৃতি আমি মনে করি মনকে বিকশিত করার জন্য পুরোপুরি সহায়ক একটি বিষয়। আর শুধু সহায়ক বিষয়ের সাথে শুধু প্রত্যয়টা যোগ করলাম, শুধু শিল্প সংস্কৃতি পারে মানুষের মনকে বিকশিত করতে। একদম। আপনি কি কোনো হেল্প পেয়েছেন, মানে এইরকম করে কোনো শিল্প সংস্কৃতির সাথে থেকে? আমি বাল্য সময় পাইনি আসলে, কিন্তু আমি যখন আমার বিয়ের পরে আমার হাজবেন্ডের সুবাদে আমি অনেকগুলোর সাথে জড়িত হয়েছি, আর পাশাপাশি আমার মেয়েকে আমি যা যা পারিনি সব শিখিয়েছি। বাহ, চমৎকার। তাই মার্শাল আর্ট শিখিয়েছি, সুইমিং শিখিয়েছি, ডান্সে ডিপ্লোমা করিয়েছি, সায়ানার থেকে গানে 4 বছর কোর্স করিয়েছি, পুরো একটা প্যাকেজ। এবং সে এখন ইউনিসেফের সবসময় ব্লগ করে, লেখালেখি করে সে, এবং ইংলিশে লেখে। এই তো, যা নিজের জীবনে হয়নি ওর মধ্যে তো করেছি। বাহ বাহ, চমৎকার। আপা, আপনার কাছ থেকেও শুনতে চাই, ছোট্ট করে শুনতে চাই, কারণ আবার চলে যাবো আমি। শিল্প সংস্কৃতি আসলে মনকে অনেক বিকশিত করে, এটা মূল একটা অধ্যায় লাইফের। সো আমি 3 দিন আগের জার্নিটা একটু বলি আর কি। ছোটবেলা থেকে তো আসলে আমার ফ্যামিলি থেকে আমার কোনো বাধা নেই, আমার কনজারভেটিভ ফ্যামিলি না, মাশাআল্লাহ। আমার মা আমাকে সবকিছুতে এই পর্যন্ত একদম ফাইটার হিসেবে আছে আর কি। সো শিল্প সংস্কৃতিতে 4-5 দিন আগে আমার একটা ফ্রেন্ডের মন খারাপ আর কি, তো আমার বাসায় আর কি ওদের যখন ইচ্ছা তখনই চলে আসে, অ্যান্ড আমার হাতের রান্না তাদের খুব পছন্দ, বাজার করে নিয়ে চলে আসে, এবার রান্না করো, আমরা খাবো, গান করবো। এটা কিন্তু ভালো আসলে। হ্যাঁ, আমার ফ্যামিলি বললাম না যে কনজার মাইন্ডেড না আর কি, আমার ফ্যামিলি সবসময় জিনিসটাকে সাপোর্ট করে। আমার আব্বু আম্মু বলে যে তুমি বাহিরে থাকো, কোনো সমস্যা নেই, তুমি 10 জনের সাথে বাহিরে আড্ডা দেওয়ার থেকে তুমি আমার ঘরে আড্ডা দাও, ইউ আর দ্য সেফ, অ্যান্ড যারা আসবে তারাও সেফ। সো ওইখানে তখন গানের আড্ডা জমে যায়। আমাদের বাসার অনেক গরম, তো আমাদের বাসার বাড়িওয়ালা যিনি, সে আসলে ছাদে উঠতে দেয় না, সামহাও কেউ যদি লাভ দেয় ছাদ থেকে, এই টাইপের আর কি, কারণ হতেই পারে আর কি। আমি আমার আঙ্কেলের কাছ থেকে যাই হোক, আপুর কাছে একটু চলে যায়। আপু, আপনি কি মনে করেন শিল্প সংস্কৃতি কতটুকু হেল্প করে? সংস্কৃতি তো অবশ্যই হেল্প করে মানুষকে অনেক বিকশিত হতে, কারণ আমি তো ছোটবেলা থেকে গান করি, নাচ করি, সাথে সাথে পড়ালেখা করেছি। তো যখনই পড়তে ভালো লাগতো না, গান গাইতাম, মনে হতো আরো বেশি এনার্জি চলে আসতো, একটু নাচ করতাম, একদম সত্যি, হ্যাঁ, অনেক বেশি ভালো লাগতো তখন। মানে একটু যে গ্যাপে গান করতাম না, তখন পড়ালেখার জন্য যেন আগ্রহটা আরো বেড়ে যেত, যে ঠিক আছে এখন একটু পড়তে বসলাম, আচ্ছা ঠিক আছে ভালো, আবার গান করছি, আচ্ছা একটু নাচ করতাম, আরো ভালো লাগতো তখন, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটাও হয়ে যাচ্ছে। তো অবশ্যই আমি মনে করি ছেলে হোক মেয়ে হোক সবকিছুই আসলে ব্যালেন্স করে করা উচিত। একদম, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু ওবাইদা আপার কাছে যাই। ওবাইদা আপা, আপা অনেক আগে এসে বসেছিলেন, আপা বলে ছোট্ট করে বলেন, এই যে যখন আপনি স্ট্রেস হওয়ার পরে যখন একটু গান শুনেন, হ্যাঁ, তখন মেন্টালি আপনি কতটুকু হেল্প পান, বলেন ছোট্ট করে। এখানে পাই, গান শুনতে খুবই ভালো লাগে, যদিও এখন সময় পাই না, খালি লেখালেখি, এই পোস্ট দেখে মেসেজ লেখালেখি, এই কারণে লেখালেখির দিকে মনোযোগ দিলে গান শোনাটা খুব কম হয়, এই জন্য তো গানটা কম শোনা হয়, কিন্তু শুনলে খুব ভালো লাগে। আর এই মন বিকশিত এখন খুব ভালোভাবেই হচ্ছে, এই যে নেক্সাস লেডিস ক্লাব বন্ধু এবং আপনাদের মতো 5 জন সঞ্চালক, এইগুলো কথা শুনলেই তো অনেকখানি মন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। রুমা আপা, ছোট্ট করে বলে ফেলেন, মন বিকশিত করার জন্য কি করেন, খুব সহজ টেকনিক কি আপনার কাছে, বলেন। আসসালামু আলাইকুম। বিকশিত হয়ে গিয়েছে, হয়ে গেলাম বিকশিত, আর কিছু বলার হয়ে গেছে। আমার মেয়ে
একটা গান শোনাবে নাদিয়া আপু, বলো দেখি বলো বলো। এটা খুব আচ্ছা, 2 লাইন শোনাও জাস্ট। চমৎকার চমৎকার, অনেক সুন্দর হয়েছে। কেউ পারে না তোমার মতো গান গাইতে। খুকু আপা, ছোট্ট করে বলেন কি করেন আপনি মনটাকে বিকশিত রাখতে? আপা আমি সব করি, গান গাই, নাচি, অভিনয় করি, যখন যেটা মন চাই সেটাই করি। আমার কথা আমার মন যেটা চাই আমি সেটাই করি, সেটা ভালো লাগে। অলরাউন্ডার অলরাউন্ডার। রূপা আপা তাড়াতাড়ি বলে ফেলেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলে ফেলেন কি করেন আপনি? আমি আসলে গাছের চর্চা করি, গাছ আনতে এবং গাছ লাগাতে আমার ভালো লাগে। যখন বেশি খুব মন খারাপ হয় আমি গাছ কিনে নিয়ে আসি। বাহ চমৎকার, থ্যাংক ইউ আপা। রুমি আপা আপনি কি করেন বলেন তাড়াতাড়ি। আমি সবকিছুই করি, আমি ঘুরে বেড়াই, গান করি, গল্প করি, ঘুরে বেড়াই। তারপরে বলেন সময় না থাকলে তাড়াতাড়ি কথা বলি। মমি আপা আপনি কি করেন? ধন্যবাদ আপু, আজকে সবাইকে অনেক সুন্দর লাগছে আপু। আজকে আমার কাছে মনে হচ্ছে কোনো ফুল দিবস, তোমাদেরকে অনেক সুন্দর লাগছে। বিকশিত হয়ে গেছে না মনটা? হ্যাঁ অবশ্যই আপু, থ্যাংক ইউ মিষ্টি আপা। সব করি আপু। থ্যাংক ইউ মিষ্টি আপা, ছোট্ট করে তাড়াতাড়ি শেষ সময়। হ্যাঁ আচ্ছা আপা, হ্যাঁ শুভ সন্ধ্যা। কি বলবো, সবাই তো বলে ফেললো, আসলে আমিও আপনার মন বিকশিত হয়েছে আজকের আড্ডা থেকে? মনটা বিকশিত হয়েছে? জি নিশ্চয়ই, চমৎকার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে আবারও বলছি, একদম শেষের দিকে হুড় করে জয়েন না করে আগে জয়েন করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এত সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, মানে খুবই ভালো লেগেছে। জাকি আপুকে আরো অনেক বেশি ধন্যবাদ এবং আপনাকে অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।